হ্যালো স্টুডেন্টস, ইউপিএসইউ টেকনিক্যাল সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা লাস্ট লেকচার বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যদি দুটো লুপ থাকে বা দুটো ক্লোজ পাথ বলি বেটার হয়, সেক্ষেত্রে আমরা নিউমেরিক্যালগুলোকে সলিউশন করছি শুধুমাত্র কেভিএল অ্যাপ্লাই করে, এবং তার জন্য ইকুয়েশানগুলো কীরকমভাবে চিন্তা করা হয়েছে সেটা কিন্তু আমি আলোচনা করেছি, এবং সেই সময় বলেছিলাম যে আমার আরও কিছু বলার আছে, সেটা আমি এখানে ফার্দার আলোচনার সময় সেটা ডিসকাস করব। সেটা কি দেখো, দেখা যাচ্ছে, আশা করা যায় পুরো দেখা যাচ্ছে। ওকে, একটু দেখো, আমরা এখানে দুটো ক্লোজ পাথ নিয়েছি। একটু ভালো করে কেয়ারফুলি ফলো করো। দেখো, আমি লুপ নিয়েছি এই গোটাটা। আমি যে ক্লোজ পাথটা নিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে গোটাটা, এরকম নিয়েছি একটা, আর একটা এরকম নিয়েছি। একটা নিয়েছি পুরো, আর একটা নিয়েছি এটা। যেটা পুরোটা নিয়েছি তার জন্য আমি একটা ইকুয়েশন পেয়েছি, দ্যাট ইজ ইকুয়েশন 1, আর এটার জন্য আর একটা ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন 2। অনেকের মনে কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো কি? আচ্ছা স্যার, আমি যদি এটা মানে পুরোটা তো স্যার নিয়েছেন, ভালো করেছেন, আর এটা যদি নিতাম করতে পারতাম। আমি পুরোটা নিয়েছি, আবার এই লুপটাও নিতে পারতাম। তোমরা ওটা ট্রাই করে দেখবে, সলিউশন করে যদি কোনো রকম প্রবলেম থাকে কমেন্টস বক্সে আমাকে লিখে জানাবে। কোয়ারি যদি কিছু থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে, ওটাও হবে। ঠিক আছে, এটা আমার একটা আলোচনার ব্যাপার ছিল। এইবার আমি আর একটা জিনিস বলি, যেটা হয়তো তোমরা ভেবেছো। আমি বলেছি গোটা লুপ আর এটা গোটা ক্লোজ পাথ, আর এইটুকু ক্লোজ পাথ, এটা দিয়ে সলিউশন করেছি। আমি বললাম গোটা ক্লোজ পাথ, এটা দিয়েও ক্লোজ পাথ, এইটুকু ক্লোজ পাথ দিয়েও করা যায়। আমি এবার আর একটা জিনিস বলছি, দ্যাট ইজ দ্য থার্ড অপশন। এই একটা পাথ দিয়ে স্যার করা যায় না? হ্যাঁ, সেটাও করা যায়, সেটাও কেভিএল দিয়ে করা যায়, কিন্তু তার থেকে একটা বেস্ট প্রসেস আজকে আলোচনা করব, দ্যাট ইজ দ্য মেশ অ্যানালিসিস। বোঝা গেল? এটাই আমরা আজকে আলোচনা করব। হেডিং মেশ অ্যানালিসিস, খুব ইম্পর্টেন্ট। মেশ অ্যানালিসিস, নোডাল অ্যানালিসিস, এগুলো প্রত্যেকটাই আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। মেশ অ্যানালিসিস, কেন নাম এরকম? কারণ আমরা জানি মেশ মানে যেখানে একটাই ক্লোজ পাথ থাকবে, একের বেশি ক্লোজ পাথ থাকবে না, এন্টারটেন করব না। এইবার আমরা একটা খুব সিম্পল দুটো লুপের একটা সার্কিট কনসিডার করব। সিম্পল কারণ বোঝার সুবিধার্থে। একটা ভোল্টেজ সোর্স থাকবে, রেজিস্ট্যান্স, মাঝে একটা রেজিস্ট্যান্স, এটাকে ক্লোজ করব। দেখো, আমরা এরকমভাবে শুরু করেছিলাম, আস্তে আস্তে করে কমপ্লিকেটেড হচ্ছে। আর এইদিকে আরও একটা রেজিস্ট্যান্স, এইদিকে আর একটা সোর্স, আর এইদিকে ক্লোজ। এইবার এদের আমি নাম দিয়েছি V1, V2, R1, R2, R3। আমি মেশ অ্যানালিসিস করব। বাই ইউজিং মেশ অ্যানালিসিস ফাইন্ড দ্য লুপ কারেন্ট। মেশ কারেন্ট, লুপ কারেন্ট, মেশ কারেন্ট, কথাগুলো এত ভুল হয়, অ্যাকচুয়ালি বলা উচিত মেশ কারেন্ট। যাই হোক, লুপ কারেন্টও বলে, কিন্তু ওগুলো ভুল। কেন ভুল তোমরা অলরেডি কিছুটা হলেও তোমাদের কিন্তু ধারণা চলে এসছে। সেটা হচ্ছে, এখানে আমি ধরো আরবিট্রারি বললাম, হ্যাঁ, এই কারেন্টটা বার করব, এই কারেন্টটার নাম দিলাম আই। এটা আমি বার করব বাই ইউজিং মেশ অ্যানালিসিস। এটা কোশ্চেনের মতোই ট্রিট করি, ফাইন্ড আই।
ইউজিং মেশ অ্যানালিসিস। আর ফার্দার লিখলাম না, বলেই দিচ্ছি, প্রসেসটা ভালো করে ফলো করবে, জিনিসটা বোঝার চেষ্টা করবে। আমরা এখানে দুটো ক্লোজ পাথ, এটাকে লুপ হিসেবেই ধরে নেব এবং সর্বত্র তাই হিসেবেই চলছে, কারণ আমি এখানে ডিসকাস করার সময় বলবো। আমি এখানে দেখতে পাচ্ছি যেন দুটো লুপ, মানে দুটো মেস, ওকে, দু লুপই ধরি। হ্যাঁ, এই দুটো লুপের জন্য শুরুতেই দুটো লুপ কারেন্ট ধরে নেব। এই একটা লুপ কারেন্ট, এই আর একটা লুপ কারেন্ট, এগুলো কিন্তু ধরে নিয়েছি। এটার নাম দিলাম I1, এটার নাম এপারে দিচ্ছি I2। এই I1 I2 হলো লুপ কারেন্ট। বোঝা গেল? এই লুপ কারেন্টগুলো ফার্স্টে বার করব, তারপরে না আমরা আই বার করব, সেগুলো আমরা দেখব। এই লুপ কারেন্ট লিখতে গেলে কিভাবে আমরা লুপ কারেন্টের ইকুয়েশন লিখব, সেটাই মেশ অ্যানালিসিস। ফার্স্ট অফ অল দেখো, এই পাথের মধ্যে, এই যে পাথটা দেখতে পাচ্ছ, এই পাথের মধ্যে I1 কারেন্ট ফ্লো করছে আর এটার মধ্যে I2 কারেন্ট ফ্লো করছে। এটা আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, কিন্তু ঘটনাটা পুরোটা ঠিক না। লক্ষ্য করো, যদি আমি মনে করি এই জায়গা থেকে কারেন্টটা কিন্তু একা I1, এই জায়গায় এসে দেখো, এই জায়গায় এসে বা এই জায়গা থেকে চিন্তা করো, এই দুটো জায়গা থেকে যদি চিন্তা করা যায়, এই দুটো নোড থেকে বা জাংশন যদি দেখা যায়, দেখো এইখানে এই পাথে I1 কারেন্ট ফ্লো করছে, আবার এই দিক থেকে I2 কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার? তার মানে R3 হচ্ছে দুটো লুপের কারেন্ট শেয়ার করছে। এই জিনিসটাই তোমার কিন্তু ইকুয়েশনে একটা সিম্পলিসিটি নিয়ে আসবে, সেই জন্য মেশ অ্যানালিসিস শেখাটা দরকার। তবে মাথায় রাখবে, মেশ অ্যানালিসিসের মধ্যে KVL ইকুয়েশন, কার্চফস ভোল্টেজ লয়েরই অ্যাপ্লিকেশন থাকবে। ওকে, তাহলে আমি যদি প্রথমে লুপ 1 তার ইকুয়েশন লিখতে চাই, কি লিখব? ফর লুপ 1। এবার লুপ 1 কোনটা? এটা, এটা লুপ 2। বোঝা গেল? লুপ 1 আর লুপ 2 এর ইকুয়েশন লিখতে চাই। তো লুপ 1-এ যদি তুমি ইকুয়েশন লেখো, ফার্স্টে ভালো করে দেখো, KVL ইকুয়েশন লিখব। ভোল্টেজ অবশ্যই পজিটিভ প্লেট দিয়ে বার হচ্ছে কারেন্ট, অতএব এটা প্লাস V1। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা প্লাস, এটা মাইনাস। এটা দাও, এটা কন্ট্রোভার্সি হবে, এরপর দেখতে পাবে, আমি আলোচনা আসছি। এদিক দিয়ে ঢুকছে, তার মানে এটা হচ্ছে মাইনাস I1 R1। নেক্সট, এদিক দিয়ে যখন আসছে, ডেফিনেটলি এই দিক দিয়ে যখন আসছে, তখন অবশ্যই আমাকে একটা প্লাস আর একটা মাইনাস বসাতে হয়। বসিয়ে দাও, কন্ট্রোভার্সিটা কোথায় আসবে আমি বলবো, কনফিউশন তৈরি করবে। এই কারেন্টটা যখন আসছে, তখন এই দিক দিয়ে আর একটা কারেন্ট উঠছে, তা তোমার মনে হবে এই কারেন্টটা যখন উঠবে, ডেফিনেটলি এটা প্লাস, এইটা মাইনাস হবে কি হবে না? দ্যাট ইজ দ্য ফার্স্ট কনফিউশন। ওকে, কনফিউশনে এটা প্লাস এটা মাইনাস, এইদিকে আবার এদিক দিয়ে ধরলে প্লাস। তুমি কোনটা নেবে? আমি ওটা নেব যে লুপে আছি। তাহলে কোন লুপে আছি? লুপ 1-এ আছি। তো লুপ 1-এ কারেন্টকে I1, তাহলে I1 হচ্ছে এখানে বড়, মানে I1-কে আমি প্রায়োরিটি দেব, I1-কে আমি পজিটিভ ধরব। তাহলে আমি যদি I1-কে পজিটিভ ধরি, তাহলে I2 নেগেটিভ, এবং দুটো কারেন্ট একে অপরকে কি করছে?
অপোজ করছে, তাহলে কি হবে এখানকার কারেন্টের ভ্যালু ফর R3 I1 মাইনাস I3। কেন? প্রথমত হচ্ছে এই কারেন্টটাকে আমি প্রায়োরিটি দিলাম, তাই এটা পজিটিভ, এটা উল্টো দিক দিয়ে ঢুকছে, ডেফিনেটলি তার নেগেটিভ, তাহলে এখানকার কারেন্টের ভ্যালু কত হচ্ছে I1 মাইনাস I2। বোঝা গেল? এইখানকার কারেন্টের ভ্যালু আমি প্রায়োরিটি বেসিস I1 মাইনাস I2 কোন রেজিস্ট্যান্সের জন্য R3, আর ডেফিনেটলি পজিটিভ দিয়ে এন্ট্রি করছে, নেগেটিভ দিয়ে বার হচ্ছে, যেহেতু পজিটিভ দিয়ে ঢুকছে নেগেটিভ দিয়ে বার হচ্ছে, এবং I1কে যেহেতু আমি প্রাধান্য দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি, অতএব তার ল ওয়াইজ, রুল ওয়াইজ এটা নেগেটিভ হতে বাধ্য। বোঝা গেল? ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? এটাকে আমি ইকুয়েশন 1 করব, তার আগে আমি কি করব সেটাকে সিম্পলিফাই করি। V1 মাইনাস I1 R1 মাইনাস I1 R3 মাইনাস প্লাস I2 R3 ইকুয়াল টু 0। এবার I1গুলোকে একদিকে নিয়ে আসো, I1 কমন নিলে আসছে R1 প্লাস R3, I2 R3। আমি একটুখানি সাইনগুলোকে একেবারে একটু কি বলবো সিম্পলিফাই করে ফেলছি, লক্ষ্য করে দেখো, এটা এদিকে আসলে মাইনাস, মানে উপরে গেলে প্লাস, ইকুয়াল টু 1, সরি ইকুয়েশন 1। এটাকে যদি একটু কনফিউশন থাকে আর একটা ইকুয়েশনে আমরা অ্যাপ্রোচ করি, দেখো এক্ষুনি ক্লিয়ার হবে। ফর লুপ 2, লুপ 2তে আমি কিন্তু এরমভাবে শুরু করবো না, আমি এরমভাবে শুরু করে এইরমভাবে আসবো। হ্যাঁ, প্রথমে R2 দিয়ে শুরু করো। R2র ক্ষেত্রে ডেফিনেটলি কোন কারেন্ট ফেস করছে? I2। ডেফিনেটলি পজিটিভ দিয়ে ঢুকছে, নেগেটিভ দিয়ে বার হচ্ছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, যা বলেছি তাই। R2 ভোল্টেজে দেখো ডেফিনেটলি পজিটিভ দিয়ে যেহেতু এন্ট্রি হচ্ছে, অতএব ভোল্টেজটা নেগেটিভ। এইবার চলে এসো কনফিউশনের জায়গা। এইখানে এসে কোন লুপে আছি? লুপ 2। তা লুপ 2তে কোন কারেন্টটা ফ্লো করছে? I2। লুপ 1-এ কোন কারেন্টটা ফ্লো করছিল? I1। এখানে যে লুপে থাকবো সেই লুপের কারেন্টকে প্রাধান্য দেবো, তাহলে I2 অবশ্যই গ্রেটার দ্যান I1, তার মানে I2 পজিটিভ, I2 নেগেটিভ। তাহলে আমার এখানে হবে I2 মাইনাস I1। I2 মাইনাস I1 এই কারেন্টটা হবে এখানকার প্রাধান্য। ডেফিনেটলি কোন জন্য, কার জন্য, কোন রেজিস্ট্যান্স? R3। ইকুয়াল টু কত হবে? 0, আর আগে বসবে মাইনাস। কেন মাইনাস? কারণ এই দিক দিয়ে যখন এন্ট্রি হচ্ছে তখন ডেফিনেটলি এর পজিটিভ দিয়ে এন্ট্রি হচ্ছে। এই জায়গাটা একবার বুঝে নাও। আমি একবার বলে দিই, যখন তুমি এই লুপে থাকবে, এই কমন ব্রাঞ্চ যেটা দুটো কারেন্টকে শেয়ার করছে, তাদের ক্ষেত্রে মাথায় রাখবে যে লুপে থাকবে সেই কারেন্টটাকে তুমি প্রাধান্য দেবে, আর যে লুপের পাশেরটাকে সেখানে শেয়ার করছে সেটাকে মাইনাস ধরবে। বোঝা গেল? এই পাশে থাকলে তুমি I1 মাইনাস I2, আর এ পাশে থাকলে I2 মাইনাস I1, এইভাবে চিন্তা করবে, তাহলে তোমার সমস্যা মিটে গেল। যদিও এটা 2 লুপের জন্য, আমি 3 লুপেরও প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসছি, নিয়ে আসলে বুঝতে পারবে সেখানে কীরকম হয়। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে শুরু করো। মাইনাস I2, কেন সিম্পলিফাই করছি এরও কারণ পাবে, একটু ওয়েট করো। এটা হচ্ছে I2 R3 প্লাস I1 R3 ইকুয়াল টু 0। এবার I1টাকে একটু আগে লেখো, I1 R3, ঠিক আছে? এটাকে একটু স্টেপ জাম্প করছি, একটু খেয়াল করো পোলারিটি, মানে আমি কি করতে চাইছি সেটা একটু খেয়াল করো। আমি বলছি R2 প্লাস R3, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু V2, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস V2, দ্যাট ইজ ইকুয়েশন 2। আমি কিন্তু এখানে সাইন, মানে প্লাস মাইনাসের সাইনের কাজগুলো একটু স্টেপ জাম্প করেছি, জাস্ট এটা অ্যালজেব্রিক রিলেশন, অ্যালজেব্রিক ক্যালকুলেশন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, একটু ফলো করবে। এই ইকুয়েশান দুটো আমাদের কাছে এলো। এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2কে এইভাবে লেখার পেছনেও আমি একটা উদ্দেশ্য আছে, সেটাও আমি আলোচনা করব বলেই আমি এই ধরনের সাধারণ অ্যালজেব্রিক ইকুয়েশন সলিউশনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম না। তোমরা একটু এটাকে সিম্পলিফাই করে দেখবে, ইট ইজ অ্যাবসুলেটলি কারেক্ট। ওকে, নেক্সট কাজ হচ্ছে জাস্ট সিম্পলিফাই করো। কি সিম্পলিফাই করো? সলিউশন করবে দুটো ইকুয়েশন। হেয়ার ইজ I1 I2, হেয়ার ইজ I1 I2, তাহলে দুটো ইকুয়েশন, দুটো আননোন। তুমি
বার করবে। বার করার পর তোমাকে বার করতে বলেছে হোয়াট ইজ আই। আই ইকুয়াল টু কী হবে? আই ইকুয়াল টু দুটো অ্যান্সার, I1 অ্যাপ্রক্সিমেটলি মাইনাস I2। এই সিম্বলটার মানে বুঝতে নিশ্চয়ই পারছো, আইদার I1 বড় বা ছোট বা I2 বড় বা ছোট, এটা বার করলেই হয়ে যাবে। তাই এই দুটো থেকে সলিউশন করে তুমি এটা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই দুটোকে তুমি নেবে, এই দুটো থেকে তুমি খুব সহজে এই অ্যান্সারটা করতে পারবে। বোঝা গেল? এইবার আমরা এটাকে একটা নিউমারিক্যালে, মানে একটা নিউমারিক্যাল ভ্যালু দিয়ে চিন্তা করি। সাপোজ R1 ইকুয়াল টু 10 ওহম, R2 ইকুয়াল টু 10 ওহম, R3 ইকুয়াল টু 20 ওহম, V1 ইকুয়াল টু 100 ভোল্ট, V2 ইকুয়াল টু 50 ভোল্ট। ওকে, আই বার করতে বলেছি আমি, এই ভ্যালুগুলো গিভেন। তা তুমি ডেফিনেটলি ইকুয়েশন তো আছে, ইকুয়েশনে ফেলে দিই। তাহলে ইকুয়েশনে ফেললে কত হচ্ছে? I1 R1 প্লাস R3, R1 কত 10, R3 কত 20, I2 R3 কত 20 মাইনাস ইকুয়াল টু V1 কত 100। একটু গুছিয়ে লিখলে কত হচ্ছে? 30 I1 মাইনাস 20 I2 ইকুয়াল টু 100। এটাকে দাও ইকুয়েশন 1। ওকে, এটা ইকুয়েশন 1ই লেখো। আমরা আবার এখানে নাম্বারিং বাড়িয়ে খুব একটা লাভ নেই। এটা থেকে করলাম। নেক্সট এটা থেকে দেখো, মাইনাস I1, R3 কত? R3 হচ্ছে 20, I2, R2 কত 10, এটা কত 20, আর এটার ভ্যালু কত? মাইনাস 50। এটাকে একটু সিম্পলিফাই করা যায়, কত আসছে? মাইনাস 20 I1 প্লাস 30 I2 ইকুয়াল টু মাইনাস 50। এই দুটো হচ্ছে তোমার ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনে তুমি লক্ষ্য করে দেখো কাকে কাকে ভ্যানিশ করবে। যদি আমি I1কে ভ্যানিশ করতে চাই তাহলে আমাকে একে 20 দিয়ে গুণ, একে 30 দিয়ে গুণ, তাই তো? তাহলে এটা হচ্ছে গিয়ে 20, এটা হচ্ছে 30, এদের মধ্যে কোনো রকম সিম্পলিফিকেশনের জায়গা নেই। আচ্ছা ছেড়ে দাও, আমি 20 দিয়ে এটাকে গুণ করি। এটাকে 20 দিয়ে গুণ করবো কেন? এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে 3 দিয়ে গুণ করি, ঠিক আছে? তাহলে তো মিলে যায়। এটা কত হচ্ছে? 20 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? কর্নার থেকে করি, কত হচ্ছে? 30 দুগুণ 60 I1, 20 দুগুণ 40 I2, 200। ওকে ওকে, এটা করলে কত হচ্ছে? মাইনাস 60 I1, এটা কত হচ্ছে? 90 I2, এটা কত হচ্ছে? মাইনাস 150। এখানে ডেফিনেটলি পোলারিটি চেঞ্জ করার দরকার নেই, মানে এদেরকে তুমি প্লাস করে দাও, প্লাস করো। প্লাস করলে এটা কত হচ্ছে? 50 I2, আর এটা করলে কত হচ্ছে? 50। তাহলে I2 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্প। ওকে, তাহলে I1 ইকুয়াল টু কত হবে? I1 ইকুয়াল টু কত হবে? I1 ইকুয়াল টু, আমি যদি এই ইকুয়েশনটা থেকে দেখতে চাই I1 ইকুয়াল টু কত হবে? I1 ইকুয়াল টু, যদি এখানে দেখি 100 প্লাস 20 I2, ওকে, ডিভাইডেড বাই 30। আমি ফ্রম ইকুয়েশন 1 আমি এখানে তোমাদেরকে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে বসাও, ও 100 প্লাস 20 ইন্টু 1 ডিভাইডেড বাই 30 কত হচ্ছে? 120, 30, 4 অ্যাম্পিয়ার। ডান। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি I1 I2 থেকে বড়। ওকে, তাহলে I ইকুয়াল টু কত হবে? I ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস I2, কারণ I তো বড়, ভালো। তাহলে I1 যদি বড় হয় তাহলে 4 মাইনাস 1 কত আসছে? 3 অ্যাম্প। প্রশ্নটা এখানে শেষ হয়নি কিন্তু, এখনও গন্ডগোল আছে। কোন দিকে ফলো করছে? এই দিকে ফলো করছে। I1 কোন দিকে ফলো করছে? এই দিকে ফলো করছে, অতএব ইট ইজ +3।
আমার এখানে অ্যান্সারে ফলো করো I1 গ্রেটার দ্যান I2, I1 I এর ডিরেকশন ফলো করছে, তাই এটা প্লাস। যদি যদি I2 সরি যদি I2 বড় হতো তাহলে তুমি কি লিখতে I2 মাইনাস I1, তাহলে I2 কোন দিকে ফলো করছে? এই দিকে। তুমি চাইছো কোন দিকে? নিচের দিকে। I2 কোন দিকে উঠছে? আপওয়ার্ড। তুমি চাইছো ডাউনওয়ার্ড, তাহলে তোমার অ্যান্সার কিন্তু মাইনাসে আসতো। এগুলো আমরা কিছু প্র্যাকটিস করলে নিউমারিক্যাল সেটা পাবো। বোঝা গেল? এইবার প্রশ্ন হচ্ছে, এই যে সিস্টেমটা, এই যে সলিউশনটা যেভাবে আমরা করলাম, এটাকে কিন্তু আমরা ম্যাট্রিক্স অ্যানালিসিস দিয়ে, মানে ম্যাট্রিক্স অ্যানালিসিস দিয়ে সলিউশন করতে পারি। বুঝলে কিভাবে ম্যাট্রিক্স অ্যানালিসিস দিয়ে সলভ করা যায়? দেখো, এই যে দুটো ইকুয়েশন তোমার এসছে, নিউমারিক্যালটাকে ছেড়ে দাও, এটাকে দেখো। এই দুটো ইকুয়েশন থেকে আমি যদি এদেরকে এখানে আবার ফার্দার যদি এখানে নোট করি, কি দেখতে পাওয়া যাচ্ছে? কি দেখতে পাচ্ছ? I1 R1 প্লাস R3 মাইনাস I2 R3 equal to V1, that is equation 1, minus I1 R3 plus I2 R2 plus R3 equal to minus V2। এই যে দুটো ইকুয়েশন পেয়েছো, এই দুটো ইকুয়েশন তো আমরা লিখেছি, লিখে সলিউশন করেছি, একটা প্রসেস বলছি বাই ইউজিং ম্যাট্রিক্স অ্যানালিসিস আমরা এটাকে সলিউশন করতে পারি। দেখো এই ইকুয়েশনটা থেকে আমি কিভাবে ম্যাট্রিক্স লিখতে পারি। দেখো এখানে আমার ভ্যারিয়েবল কারা, ধরো এখানে I1 I2 ভ্যারিয়েবল, তার মানে I1 I2 বার করতে চাইছো। গিভেন ভ্যালু কোনটা? V1 V2। তাহলে আমাদের এখানে এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, আমার এখানে দেখো কি হচ্ছে, আমার এখানে একটা ম্যাট্রিক্স ফরম্যাট করতে পারি এবং সেখান থেকে আমি কিভাবে ইকুয়েশনটাকে লিখতে পারি। দেখো আমি যেটা করছি সেটা কিন্তু একটা শর্টকাট মেথডে কিভাবে সলিউশন করা যায়। ফার্স্ট হচ্ছে এই যে এখানে যে ম্যাট্রিক্সটা আসছে সেটা কত অর্ডারের হবে? এটা 2 × 2, এটা ভেক্টর ম্যাট্রিক্স, এটা ভেক্টর ম্যাট্রিক্স। এখানে কারা? নোন ভ্যালু, ডেফিনেটলি I1 আর এখানে I2 থাকবে। ওকে, আর এটা সরি আননোন ভ্যালু, আর এটা হচ্ছে নোন ভ্যালু, ডেফিনেটলি V1 আর এখানে V2। V2র ভ্যালু পোলারিটি মাইনাস তুমি বসাবে। ওকে, এখানে কারা বসবে? এখানে বসবে সেই প্যারামিটারগুলো যার ভ্যালু তুমি জানো। কোন ভ্যালু? এটা R1। আগে এগুলো লেখো, পরে বুঝে যাবে কি গল্প আদপে রয়েছে। আর এখানে কি? মাইনাস R3, এখানে কি? মাইনাস R3, আর এখানে কি? R2 প্লাস R3। ওকে, এইবার এখানে এই জিনিসটা আমরা যে পেলাম, কিভাবে পেলাম? এই ইকুয়েশন থেকে এই ম্যাট্রিক্স ফরম্যাট করা যায়। ইট ইজ আ ম্যাট্রিক্স ফরম্যাট, এটা করা যায়। আরে আমি এখানে এটা করে এই সলিউশন না করে হঠাৎ করে আবার ম্যাট্রিক্সে চলে গিয়ে সলিউশন করব, এই রকম কাজ তো নিশ্চয়ই করব না। আমার কাছে যে ইকুয়েশনটা ফরম্যাট হয়েছে, যে ইকুয়েশনটা ফর্ম হয়েছে, সেই ইকুয়েশনটাকে আমি আবার ফার্দার ম্যাট্রিক্সে নিয়ে গিয়ে সেটাকে সলিউশন করব, এই ধরনের কাজ তো নিশ্চয়ই করব না। আমি দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা থেকে ম্যাট্রিক্স ফরম্যাট হচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্স ফরম্যাট কি আমরা সার্কিট থেকে ডিরেক্ট করতে পারি? হ্যাঁ, ম্যাট্রিক্স অ্যানালিসিসের মেন কাজ হচ্ছে আমাদের যে সার্কিটটা রয়েছে সেই সার্কিট থেকে ডিরেক্ট ইকুয়েশন ফর্ম করা যায়। মানে ম্যাট্রিক্সটাকে আমি খুব সহজে এখানে ফর্ম করতে পারি এবং সেখান থেকে তোমার উল্টে এই ইকুয়েশনটা পেতে পারি এবং সলভও করতে পারি। মানে আমার এই সার্কিট থেকে এই ম্যাট্রিক্স তুমি ডিরেক্ট বানাতে পারো এবং ম্যাট্রিক্সটা থেকে এই ইকুয়েশনগুলো পেতে পারো। এই ইকুয়েশনগুলো পেলে এইভাবে সলভ করতে পারো। এটা একটা প্রসেস। আবার ক্র্যামার রুল দিয়ে
এই লেকচারে হয়তো কমপ্লিট হবে না, নেক্সট লেকচারে আমরা একটা নিউমারিক্যাল করব গ্রামার রুল দিয়েও আমরা কিন্তু এই আননোন প্যারামিটার I1 I2 আরও যদি লুপ থাকে সেগুলো বার করতে পারব। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বোঝো। আমাদের এখানে একটা প্রসেসে আমি একটা সলিউশন করে দুটো অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরেছি, যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটাকে আমরা ফার্দার যখন সলিউশন করতে এগোবো তখন আমরা ম্যাট্রিক্স অ্যানালিসিস দিয়ে করতে পারছি, সেটাই আমরা এখানে বলছি। আমার এই ইকুয়েশানগুলো পেয়ে গেছিলাম, এটাকে এইখানে আবার নোট করে ম্যাট্রিক্স ইকুয়েশান লিখে আমি এবার এটাকে ক্র্যামার রুল দিয়ে বা যেটাভাবে সলিউশন করব। কিন্তু আমি তো এই রকম ঘোরাপথে যাব না, আমি ভাববো যে এই ম্যাট্রিক্স ফরম্যাটটা এই সার্কিট থেকে ডিরেক্ট পাওয়া যায় কি না। হ্যাঁ, এই ম্যাট্রিক্স ইকুয়েশানটা এই সার্কিট থেকে ডিরেক্ট পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় সেটা আজকে আমি এখানে আলোচনা করব, সলিউশনটা নেক্সট লেকচারে আলোচনা করব। কিভাবে পাওয়া যায় ফলো করো। তোমার কাছে এই দুটো লুপ রয়েছে, ওকে, দুটো লুপ থেকে কিভাবে করা হচ্ছে লক্ষ্য করে দেখো। ফার্স্ট অল তোমাকে কি করতে হবে, প্রথমে আমাকে রেজিস্ট্যান্স যেগুলো দেওয়া আছে সেই রেজিস্ট্যান্সগুলোকে নিয়ে আমাকে প্রথমে একটা লিনিয়ার টাইপের ম্যাট্রিক্স, মানে 2x2 বা 3x3 এই অর্ডারে ম্যাট্রিক্স। প্রথম কথা, এটা 2x2 ম্যাট্রিক্স। কেন? এখানে দুটো লুপ, ওকে। আর এটা হচ্ছে কি আমাদের ভেক্টর ম্যাট্রিক্স। ঠিক আছে, ভেক্টর ম্যাট্রিক্সের এটা হচ্ছে আননোন পার্ট, ডেফিনেটলি I1 আর I2 আমার কাছে আননোন। কারেন্ট বার করতে বলেছে, লুপ কারেন্ট জানা নেই। আর এইখানে হচ্ছে নোনগুলো বসবে, কারা বসবে কিভাবে বসবে সেটা আমি এখানে বুঝিয়ে দেবো। ফার্স্ট অফ অল কীভাবে আমরা সলিউশনটা করব সেটা ইস্যু না, কীভাবে ম্যাট্রিক্স লিখব এটা থেকে। এই ম্যাট্রিক্স 2x2 অর্ডার হলে আমাকে মাথায় রাখতে হবে যে ডায়াগোনাল এলিমেন্ট কারা। ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এরা, তার মানে এই দুটো। মানে আমি যদি এখানে ভাবি কটা এলিমেন্ট হবে, একটা দুটো তিনটে চারটে, 2x2 অর্ডার ম্যাট্রিক্স মানে চারটে এলিমেন্ট। চারটে এলিমেন্টের মধ্যে প্রথম এলিমেন্ট যেটা আর লাস্ট এলিমেন্ট যেটা, এটাই হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। মাথায় রাখবে এই দুটো এলিমেন্টে আমরা কাদেরকে বসাবো, আর অফ ডায়াগোনাল এলিমেন্টে কাদেরকে বসাবো। আমরা এটাকে নিয়ে আরও ফার্দার একটা নিউমারিক্যাল, সেখানে ম্যাট্রিক্স কী করে ডিরেক্ট বানানো যায় সেগুলো আমরা আলোচনা করব। এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করা যাক, যতটা সম্ভব ছোট একটা নেটওয়ার্ক থেকে পাওয়া যায়। ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, ফার্স্ট কলাম ফার্স্ট রো, মানে 11। এইবার 11-এর পরে আসবে তোমার 12 মানে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম। তারপরে তুমি সেকেন্ড রোতে যখন আসবে তখন ফার্স্ট এলিমেন্ট হবে 21 এই কারণে সেকেন্ড রো ফার্স্ট কলাম। তারপরে হবে 22 মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম। এইখানে এই 11 আর 22 হলো ডায়াগোনাল এলিমেন্ট। এই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে কিভাবে লেখা হয়, প্রথমত ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট মানে লুপ 1। তুমি ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টে যতগুলো রেজিস্ট্যান্সকে চোখের সামনে দেখতে পাবে তাদেরকে ধরে যোগ করে দাও। এখানে লক্ষ্য করে দেখো R1 আর R3 ছাড়া এখানে কেউ নেই, তাহলে এদের দুজনকে যোগ করে দেবে। বোঝা গেল? ডায়াগোনাল এলিমেন্ট 11 হলো, 12 লিখবো না, 22, 21 বাদ 22টা লিখি। 22 মানে লুপ 2, সেখানে টোটাল কতগুলো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, R2 আর R3 দেখতে পাচ্ছি, তাহলে এদেরকে তুমি যোগ করে দেবে। বোঝা গেল? এখানে অ্যান্সারটা আছে বলে কনফিউজড হও না, আমি বলেই দিচ্ছি। ডায়াগোনাল এলিমেন্টে লুপের মধ্যস্থ সমস্ত রেজিস্ট্যান্সের যোগফলগুলোকে বসানো হবে। বোঝা গেল? আর অফ ডায়াগোনাল এলিমেন্টে শেয়ারিং রেজিস্ট্যান্সগুলো বসাবে। প্রথম কথা ভাবো, এটা কত, এটা হচ্ছে, এটা যদি 11 হয় এটা 12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম। তার মানে দুটো লুপের মধ্যে শেয়ারিং করছে রেজিস্ট্যান্স কে, R3, বসিয়ে দেবে R3।
ওকে, আচ্ছা 21 মানে কি, সেকেন্ড রো ফার্স্ট কলাম, আবার দুটো লুপের মধ্যে শেয়ারিং করছে কোন রেজিস্ট্যান্স R3, বসিয়ে দেবে। প্রশ্ন হচ্ছে এখনও মেলেনি, মাথায় রাখবে যারা শেয়ারিং করছে তার আগে একটা মাইনাস চিহ্ন বসতেই হবে। এবার দেখো এই দুটোর মধ্যে কোনো অমিল আছে না, কমন, তার মানে সার্কিট থেকে ডিরেক্ট ম্যাট্রিক্স লেখা আমরা শিখে গেছি। নেক্সট লেকচারে এটার প্র্যাকটিস আমরা করব। ওকে, আজকে এই জায়গাটায় আমি যেটুকু বললাম সেটাকে ভালো করে ভাবো, নেক্সট লেকচারে আমি এটাকে বলবো যে কিভাবে করা যায় আরও একটা কমপ্লিকেটেড প্রবলেম নিয়ে। বোঝা গেল? থ্যাংক ইউ ভেরি মাচ। এটার কন্টিনিউয়েশন ফলো করো নেক্সট লেকচারে।